নমস্কার, শুরু করছি ডিডি বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান যুক্তিতর্ক। আপনারা জানেন সপ্তাহের এই দিন এই সময়ে আমরা উপস্থিত হই সমসাময়িক কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য। থাকে যুক্তি, থাকে তর্ক, এবং আমাদেরও কিছু করণীয় আছে কিনা, সেই সঙ্গে রাষ্ট্রের বা সমাজেরও কিছু করণীয় আছে কিনা সেই সমস্যার সমাধানে। শুধু সমস্যা নিয়ে আলোচনা নয়, সঙ্গে থাকে সমাধানেরও কিছু কথা। আপনারা ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের বিষয় বা শিরোনাম দেখেছেন, জনসংখ্যার শীর্ষে ভারত। খবরটা নিশ্চয়ই একটা চমকপ্রদ বলা যায়। আবার এই ধরনের একটা ধারণা ছিলই যে আগে যেমন চীন ছিল সারা পৃথিবীর মধ্যে জনসংখ্যার শীর্ষে, ভারত দ্রুত তাকে ছাড়িয়ে যাবার দিকে দৌড়চ্ছিল, এবং সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে যে ভারত সেটা ছাড়িয়ে গেছে। প্রায় ৩ লক্ষের মতো বেশি চীনের জনসংখ্যার থেকে ভারতের জনসংখ্যা। একটা কথা কিন্তু অবশ্যই বলতে হবে এই ধরনের আলোচনার আগে, সেটা হচ্ছে যে ২০২১ সালের জনগণনা ভারতে কিন্তু হতে পারেনি। এই যে সমীক্ষা নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু রাষ্ট্রসংঘের যে ইউনাইটেড নেশনস ফান্ড অফ পপুলেশন আছে, UNFPA, তাদের করা সমীক্ষায় বেরিয়েছে, যেটা সারা পৃথিবী মান্যতা দেন, এবং তারাও কিন্তু কিছু কিছু সংখ্যার গুণিতক ধরে একটা হিসেব তৈরি করে দিয়েছেন। ফলে একেবারে সেন্সাসে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আদমশুমারি করার যে ফলাফল সেটা কিন্তু নেই, তবে রাষ্ট্রসংঘের পরিসংখ্যান রয়েছে, সেটাতেও যথেষ্ট মান্যতা রয়েছে। আর এ বিষয়ে আলোচনা করতে গেলে একটা জিনিস আমাদের বুঝতে হবে, আগে যেমন লোকে আঁতকে উঠতো জনসংখ্যা বাড়ছে বলে, এবং আমাদের দেশে অতীতে জনসংখ্যার নিয়ন্ত্রণ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, কিন্তু বর্তমানে আজ যেটা পর্যালোচনা করার বিষয় যে এটার সম্ভাবনাও কি কিছু আছে। বেশি জনগণ যদি তারা কর্মক্ষম বয়সের মধ্যে থাকেন, তাহলে কি মোট জাতীয় আয়তে তারা অনেক বেশি দিতে পারেন এবং দেশের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হয়, অর্থাৎ সম্ভাবনা আছে কিনা, আর সমস্যা কতটা। উন্নয়ন যদি একেবারে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সমস্যা নিঃসন্দেহে হয়। আসুন, সমস্যা না সম্ভাবনা, জনসংখ্যার শীর্ষে ভারত, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর অরিজিতা দত্ত, এবং রয়েছেন IDSK অর্থাৎ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা, সেখানকার অধ্যাপক শাশ্বত ঘোষ। আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা আপনাদের কথা শুনবো। সম্প্রতি অধ্যাপিকা দত্ত নিজে একটি গবেষণা করেছেন, যেটি একটি জাতীয় স্তরের গবেষণা। উনি দুটি রাজ্যের এই ধরনের জনসংখ্যার বিস্তার নিয়ে একটি গবেষণা করেছেন, এবং অধ্যাপক ঘোষ, শাশ্বত ঘোষ, তিনি নিজে একজন জনসংখ্যা বিশেষজ্ঞ, অর্থাৎ যেটাকে আমরা ডেমোগ্রাফি নিয়ে কাজ করেন, সেটা আমরা জানি। তবে তাদের কথা শোনার আগে আমরা একটু পরিস্থিতিটা, প্রেক্ষিতটা, যেটার জন্যে আজকে আমাদের আলোচনা, সেই বিষয়টা একটু আলোকপাত করতে চাই। আসুন দেখে নিই কেন আমাদের এই আজকের আলোচনা, আমরা কে কোথায় আছি, বিশেষত চীন ভারত। আসুন একটু দেখে নিই। গত বুধবার প্রকাশিত ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডের স্টেট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট নিশ্চিত করেছে যে ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। ভারতের জনসংখ্যা বর্তমানে ১৪২.৮৬ কোটি এবং চীনের জনসংখ্যা ১৪২.৫৭ কোটি। ১৯৯০ সালে ভারতের জনসংখ্যা ছিল ৮৬.১০ কোটি। সেই তুলনায় চীনের জনসংখ্যা ছিল ১১৪.৪০ কোটি। গত বছর ১৪২.৬০ কোটি জনসংখ্যা নিয়ে চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছিল। ভারতের জনসংখ্যা ছিল ১২১.২০ কোটি। রাষ্ট্রসংঘের ২০২২ সালের হিসেব অনুযায়ী ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬৬.৮০ কোটিতে পৌঁছবে, যা চীনের থেকে অনেক বেশি। কারণ সেই সময় চীনের জনসংখ্যা কমে হবে ১৩১.৭০ কোটি। পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া PFI এর কার্যনির্বাহী অধিকর্তা পুনম মুত্রেজা জানিয়েছেন, চীনকে ছাড়িয়ে যাওয়া ভারতের কাছে কোনো আশ্চর্যের বিষয় নয়, এটা প্রত্যাশিতই ছিল। তবে যে বিষয়টি প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করেছে তা হলো চীনের মন্থর জনসংখ্যা বৃদ্ধি। চলতি বছরের শুরুর দিকে চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স
NBS রিপোর্ট জানিয়েছে যে তার আগের বছরের তুলনায় 2022 সালে জনসংখ্যা 8,50,000 জন কমেছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে 10 থেকে 24 বছর পর্যন্ত যুবকদের জনসংখ্যা ছিল 36.50 কোটি, যা 2022 সালে রাষ্ট্রসংঘের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে তা এবছর বেড়ে 37.90 কোটি হবে। কিন্তু ভারতে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে, তরুণদের সংখ্যা কিন্তু সেই অনুপাতে বাড়বে না। যেমন 2011 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের তরুণদের জনসংখ্যার অনুপাত মোট জনসংখ্যার হিসেবে 30% বেশি ছিল। 2022 সালের রিপোর্ট অনুযায়ী সেটাই 26.50% নেমে আসবে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতিটা আমরা দেখলাম। কেন এই আলোচনা, সরাসরি চলে যাব ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতার জনসংখ্যা বিশেষজ্ঞ ডেমোগ্রাফিস্ট অধ্যাপক শাশ্বত ঘোষের কাছে। অধ্যাপক ঘোষ, আপনি কি বুঝছেন পরিস্থিতিটা? হ্যাঁ, আমরা পরিস্থিতিটা এমনিতে ঠিকই আছে, মানে যেটা অলরেডি হচ্ছে আমার বলা হলো যে এটা প্রত্যাশিতই অ্যাকচুয়ালি ছিল আর কি। এবং এটা আপনার এই যে জনসংখ্যার যে আপনার বৃদ্ধিটা, সেটা আপনার বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভারতের জনসংখ্যা 170 কোটিতে আপনার পৌঁছবে শীর্ষে, সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ একটা শিখর ছোঁবে হচ্ছে 2048 সাল নাগাদ। এবং সেই সময়তে কিন্তু আবার জন্মহারটাও আরও হ্রাস পেয়ে 1.3 হয়ে যাবে মহিলা পিছু। এবং একই সঙ্গে আপনার বয়স্কদের মধ্যে যেহেতু আপনার মৃত্যুর হারটা বেড়ে যাবে, তাই 2100 সাল নাগাদ আবার জনসংখ্যা আবার কমে গিয়ে 110 কোটি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই যে 2048 সাল থেকে 2064 সাল পর্যন্ত যে জনসংখ্যার বৃদ্ধিটা হবে, সেটা কিন্তু হচ্ছে আপনার অল্প গতিতে। এবং 2064 সালের পরের থেকে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে নেগেটিভ গ্রোথ, ঠিক আছে। তখন কিন্তু মানে জনসংখ্যার অ্যাকচুয়ালি কমাটা শুরু হবে। এবারে এটা একদমই প্রত্যাশিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা বুঝতে হবে। সেটা হচ্ছে এই 2020 থেকে 2050 সালটা আমাদের কাছে প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি, যেখানে আমরা বলছি যে সেখানে আপনার প্রায় 68% হচ্ছে আপনার মানুষ, তারা হচ্ছে আপনার কর্মক্ষম এজ, যেটা হচ্ছে কর্মক্ষম বয়স, যেটা 15 থেকে 64 বছরের মধ্যে, সেই বছরের মধ্যে থাকবেন। কিন্তু মুশকিলটা হলো যে কর্মক্ষম এজে থাকা আর কর্মী হওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এই কর্মী হওয়ার জন্য হচ্ছে প্রয়োজন সঠিক শিক্ষা এবং সঠিক স্কিল। এবারে যে দুটোর এখানে ঘাটতি তো অবশ্যই আছে, সেটা আমরা আরেকটু পরে আলোচনা করি। আবার আপনার কথায় সামগ্রিক চিত্রটা এবং ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছে সেটাও একটু পরিষ্কার হলো। আমরা এবার অধ্যাপিকা অরিজিতা দত্তকে জিজ্ঞেস করব। অধ্যাপিকা দত্ত সম্প্রতি একটি সমীক্ষার নেতৃত্ব দিয়েছেন অন্যান্যদের সঙ্গে। সেই সমীক্ষায় কিন্তু ওরা প্রায় মানুষজনের কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে তাদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কি মতামত এবং কোন পরিবার জনসংখ্যা কত রাখতে চায় পরবর্তী প্রজন্মতে, এই সব ব্যাপারগুলো। অধ্যাপিকা দত্তকে আমি একটু অনুরোধ করব যাতে এই সমীক্ষাটা, যেটাতে পশ্চিমবঙ্গেরও ছিল, যদি একটু আমাদের বলেন। আমাদের এই সমীক্ষাটা বিহার আর পশ্চিমবঙ্গের দুটি করে জেলাতে হয়েছিল। এই সমীক্ষার এবং এই পুরো গবেষণার কাজটা আমাদের দিয়েছিলেন ন্যাশনাল কমিশন ফর উইমেন, জাতীয় কমিশন, মহিলা কমিশন, নিউ দিল্লি। আসলে যে প্রশ্নটা আমাদের মাথায় ছিল যে যখনই জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই কথাটা এর আগের গবেষণা মান্যতা দিয়েছে যে এই জনসংখ্যা বৃদ্ধির হারটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সমান নয়। অর্থাৎ সেখানে যেমন কিছু রাজ্যভিত্তিক তফাৎ আছে, তেমনি কিছু সেই রাজ্যগুলোর মধ্যেও আবার বিভিন্ন সামাজিক স্তর অনুযায়ী সেগুলোর মধ্যে কিছু তফাৎ থেকে যাচ্ছে। তাই জন্যে কখনো আমরা দেখেছি যে সামাজিক মানে সোশ্যাল কাস্ট আর রিলিজিয়নের মধ্যে এই জনসংখ্যা বৃদ্ধির হার এবং
জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করার যে টেন্ডেন্সি এইটা তফাৎ হয়ে যাচ্ছে। এইটা মাথায় রেখে আমরা এই দুটো রাজ্য বিহার আর পশ্চিমবঙ্গকে নিয়েছিলাম, যে দুটো রাজ্য খুবই জনবহুল, মানে পপুলেশন ডেন্সিটি খুব হাই, এবং এই রাজ্যগুলোর মধ্যে একটা বিভিন্ন রকম সোশ্যাল অ্যান্ড রিলিজিয়ান মিক্স আছে, জনগোষ্ঠী আছে। তাই জন্যে আমরা কিন্তু সেই জেলাগুলোকে নিয়েছিলাম যেখানে বিভিন্ন এই জনগোষ্ঠীর মানুষকে বেশ বেশি করে পাওয়া যায়। যেমন আমরা দেখেছিলাম যে বিহারে, আমরা অনেকেই জানি এখন যে বিহার একমাত্র রাজ্য যেখানে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট পপুলেশনের মধ্যে আবার একদম নিচের দিকের যারা সব থেকে বেশি পিছিয়ে পড়া বলে মনে করা হয় তাদের জন্য একটা আলাদা ক্লাস তৈরি করেছেন বিহার সরকার থেকে, যাকে বলা হয় মহাদলিত। এই মহাদলিত ক্লাসটা কিন্তু কোনো সাংবিধানিক শ্রেণী নয়, কিন্তু এটা শুধুমাত্র বিহারের জন্য তৈরি। এবং গয়া হচ্ছে এমন একটা জেলা যেখানে এই মহাদলিতের সংখ্যাটা খুব বেশি, সেজন্য আমরা মহাদলিত নিয়েছিলাম। আর নিয়েছিলাম কিষানগঞ্জ। উল্টো দিকে পশ্চিমবঙ্গে নিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা, যেখানে শিডিউল কাস্ট বা জনসংখ্যা সব থেকে বেশি, এবং তার সাথে নিয়েছিলাম উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর আর কিষানগঞ্জে একটা ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে একটা মিক্স পপুলেশন আছে। অর্থাৎ জনগোষ্ঠী ভিত্তিক, মানে কোন জনগোষ্ঠী তাদের পরবর্তী প্রজন্মের সংখ্যা কত থাকবে, সন্তানের সংখ্যা কিরকম হবে, বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার, এইগুলো জানার জন্য আমরা আপনাদের ফলাফলটা অবশ্যই শুনবো। কিন্তু তার আগে আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা জানেন আমরা যারা স্টুডিওতে আলোচনা করি তারাই কিন্তু একমাত্র আলোচক নয়, আমাদের সঙ্গে থাকেন আমাদের দর্শকরা, তাদের প্রতি আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? বলুন। নমস্কার, আমার জানার আমরা জনসংখ্যার দিক দিয়ে আগে দিয়েছি, আমরা অনেকদিন আনন্দ করছি। ব্যাপারটা কি সত্যি তাই? বিশাল জনসম্পদ রাষ্ট্র কি ভালো কাজে লাগাতে পারবে? দেশের মানে বিকাশ সংখ্যা বাড়বে, তারপর অর্থনৈতিক ক্ষমতা বাড়বে, এই ম্যান পাওয়ার কিভাবে ভালোভাবে রাষ্ট্রের সাথে ব্যবহার করা যায়, এইটাকে আমরা আপনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা যে বাড়ছে, সর্বোচ্চ হয়েছে, এটা আমাদের সম্ভাবনা এনে দিচ্ছে, তাকে আমরা কাজে লাগাতে পারছি, বৃহত্তর জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়িয়ে আমাদের জাতীয় আয় বৃদ্ধি করতে পারছি, নাকি এটা একটা সমস্যা, এটা আমাদের ওপরে একটা চাপ হয়ে আসছে যে এত মুখে খাবার দিতে হবে, এত লোকের বাসস্থান, এত লোকের বস্ত্র, এত লোকের খাদ্য সবকিছু করতে হবে, একটা সমস্যা বেড়ে যাচ্ছে না সম্ভাবনা বাড়ছে? এটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার আগে অধ্যাপিকা দত্ত বলছিলেন যে সমীক্ষার কথা, সেই সমীক্ষায় কি বেরিয়ে এলো আমরা আপনার কাছে আগে সেটা শুনে নিই। আচ্ছা, আমি দুটো রাজ্যের জেলাগুলোর কথা বললাম, এবার আমরা গেছিলাম সেই মহিলাদের কাছে যাদের বয়স 18 থেকে 22, অর্থাৎ যাদের ঠিক বিয়ে হবার মানে আইনগত বয়স, এবং তার থেকে 22 বছর পর্যন্ত বিবাহিত মহিলাদের কাছে। এবং তাদের কাছে গিয়ে আমরা নানান জিনিস জিজ্ঞাসা করেছিলাম। তার মধ্যে একটা বড় অংশ ছিল যে তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কি নিয়ে ভাবছেন, কি ব্যবহার করছেন, সেগুলো সম্পর্কে জানেন কিনা, তারা আর কোনো সাহায্য পান কিনা, এবং তার সাথে তারা তাদের আসলে পুরো এই রিপ্রোডাক্টিভ সময়টা জুড়ে তারা কতগুলি সন্তান চান, এবং তার মধ্যে কতগুলি ছেলে এবং কতগুলি মেয়ে। এই যে আমাদের প্রশ্নমালা ছিল, এর মধ্যে থেকে আমরা যেটা দেখলাম যে বিহারের অবস্থাটা সত্যি এখনো খুবই খারাপ, এবং সেখানে মাত্র 12% মহিলা এবং পুরুষ মানে কাপল, তারা কোনো রকম মডার্ন মানে নতুন যে ধরনের বিজ্ঞানসম্মত যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন, যেখানে পশ্চিমবঙ্গের জন্য এই শতকরা সংখ্যাটা হচ্ছে 46%, অর্থাৎ প্রায় অর্ধেক। এইবারে যদি আমরা আসি, অর্থাৎ সচেতনতাটা একটা বড় বিষয়।
মানে এটাকে কার্যকরী করার, ব্যবহার করা যদি লোকে নাই জানে, তাহলে আর সেটা কাজে লাগাবে কি করে? আচ্ছা, এইখানে স্নেহাশিস বাবু আপনার সাথে একটু আমি ভিন্ন মত পোষণ করব। আমরা যখন তাদের, এটা দুটো আলাদা প্রশ্ন ছিল, যে আপনি কি জানেন যে কি কি করা যেতে পারে, এইগুলো সম্পর্কে কি আপনি অবহিত, এইগুলো কি কি সম্পর্কে আপনি জানেন। এই যখন আমরা এই অ্যাওয়ারনেসের প্রশ্নটা করছি তখন কিন্তু সেটা অনেক বেশি। কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে আপনারা বর্তমানে কি ব্যবহার করছেন, তখন আমি যে সংখ্যাটা বললাম সেটাতে এসে ঠেকছে। এবং যেটা আশ্চর্যের বিষয়, যে এই যে আমরা যাদের কাছে গেছি তারা তো 18 থেকে 22, আমাদের একদম নতুন প্রজন্মই বলা যায়। তারা তো যথেষ্ট শিক্ষার আলো পাবার কথা, সর্বশিক্ষা মিশন রয়েছে, নানান ধরনের, বিহার এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যেই তো মহিলার শিক্ষার জন্য নানান ধরনের স্কিম চলছে। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী আছে, বিহারে সাইকেল দেওয়া নিয়ে আছে, নানান ধরনের স্কিম আছে, কন্যা উত্থান আছে। কিন্তু তাতেও দেখা যাচ্ছে এই যে তারা শিক্ষার আলো পেল কি পেল না, সেটা দিয়ে কিন্তু তাদের জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করার যে স্বাধীনতা, অর্থাৎ ইংরেজিতে যদি বলি যে তাদের এজেন্সি কতটা থাকছে, যে তারা নিজেরা এটা ব্যবহার করতে পারবে, সেটা কিন্তু একেবারেই নিয়ন্ত্রণ হচ্ছে না। অর্থাৎ তারা শিক্ষা পেল কিন্তু সেটা কিন্তু তারা ব্যবহার করতে পারলো না। আপনার কথা থেকে যেটা বেরিয়ে এলো যে সচেতনতাটা হয়তো আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নেবার সেই ক্ষমতায়নটা নেই। সেটা পরিবারের অন্য কেউ, তার স্বামী হতে পারে, তার শ্বশুর শাশুড়ি হতে পারে, বা অন্য কেউ, বা একটা সামাজিক চাপ কাজ করছে, সেখানে সে জেনেও কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে না। অর্থাৎ তার মতের কিন্তু কোনো মান্যতা নেই, এইটুকু অন্তত বোঝা গেল। এবং সেটা, এই যে আমি আগে জনগোষ্ঠীর কথা বললাম, এটা কিন্তু সব জনগোষ্ঠীর মধ্যে সমানভাবে এই ঘটনাটা, মানে সে কোন ধর্মের মানুষ বা কোন ধর্মের মানুষই হোক, সেটা বড় কথা এইটা নয়। জাতিগত বিষয়। তাহলে এক কথায় বলা যায় যে মহিলাদের ক্ষমতায়নের দিক থেকে, অন্তত এই সিদ্ধান্তের ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কিন্তু এখনো অনেক পিছিয়ে রয়েছে। একদমই তাই। ধন্যবাদ। এই যে সরাসরি যে তথ্য পরিসংখ্যান যেগুলো একেবারে মানুষের কাছ থেকে উঠে এলো, সেগুলো কিন্তু আমাদের একেবারে সঠিক চিত্র তুলে ধরতে সাহায্য করে। আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আর একজন বিশেষজ্ঞ অর্থনৈতিক উপদেষ্টা শ্রী কৌশিক ঘোষ। শ্রী ঘোষ, আপনাকে স্বাগত জানাই। পেশায় একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, কিন্তু তাহলেও তিনি বেশ কিছু সংস্থায় অর্থনৈতিক উপদেষ্টার কাজ করেছেন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মাফ করবেন, জনসংখ্যা নিয়েও তার কিছু কাজকর্ম রয়েছে। আমি শ্রী ঘোষ আপনাকে সামগ্রিকভাবে জানতে চাইছি যে ভারত চীনকে ছাপিয়ে বিশ্বের বৃহৎ, মানে জনবহুল দেশে পরিগণিত হয়েছে, এর সমস্যা কতটা আর সম্ভাবনা কতটা, আপনি কি চোখে দেখছেন একজন বিশেষজ্ঞ হিসেবে? কৌশিক ঘোষ। আমি সবার প্রথমে বলবো, আমাদের এই 143 কোটি জনসংখ্যা, চায়নাও 143 কোটি জনসংখ্যা, আমাদের গড় যে বয়সটা আমাদের এই দেশে এখন আছে মোটামুটি 28 বছর। সেখানে চীনেতে গড় বয়স হচ্ছে কি 37 বছর। তো এই যে গড় বয়সটা 28 বছর, এটা কিন্তু আমাদের একটা বড় হচ্ছে কি মানবিক সম্পদ। এই কারণেই মানবিক সম্পদ, যে বয়সটা যদি 27, 28, 29-এর কোঠায় থাকে আমাদের দেশে, যেটা এখন বর্তমান 2022 বা 2023 পরিসংখ্যান অনুযায়ী, আমরা কিন্তু অন্যান্য দেশের তুলনায়, যদি আমি বৃদ্ধিতে কথা বলি, অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে কথা বলি, আমরা দেখব যে 2023-2024 এই যে চলতি আর্থিক বছর, আমরা কিন্তু সমগ্র পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে কিন্তু অর্থনৈতিক বৃদ্ধিতে কিন্তু আমরা সবার চেয়ে এগিয়ে আছি। আমরা ইভেন চায়নার দিক থেকে, চীনের দিক থেকেও কিন্তু আমরা অর্থনৈতিক বৃদ্ধিতে এগিয়ে থাকছি। 23-24, আগামী 24-25। আপনার কি মনে হয় যে এই অর্থনৈতিক বৃদ্ধির কারণটা অনেকটা আমাদের জনসংখ্যা বেশি বলে? জনসংখ্যা বেশির চেয়ে মানে কি, আমাদের যে মানে ওয়ার্কিং এজ পপুলেশন, আমরা যদি ধরে নিই যে
আমাদের 143 কোটি জনসংখ্যার মধ্যে দেখা যাবে 68% হচ্ছে গিয়ে ওয়ার্কিং এজ পপুলেশন, মানে এই সংখ্যাটা বেশি হওয়ার জন্য এবং আমাদের মোটামুটি বাজেটে এবারে আমরা যেটুকু যা দেখতে পেয়েছি আগামী দিনে শিক্ষানীতিতে আমরা এই যে 5% বা 6% যদি আমরা জিডিপির খরচা করি শিক্ষার ওপর, তো এটা তো পুরোপুরি একসঙ্গে জড়িত। যদি শিক্ষাতে খরচা যদি বেশি হয়, শিক্ষাতে যদি নতুন শিক্ষানীতি যে আসতে চলেছে সেখান থেকে যদি আমরা এই গোষ্ঠীটাকে ধরতে পারি, এই যে 68% ওয়ার্কিং মানে এজ পপুলেশন, তো এই সংখ্যাটাই তো আমাদেরকে অর্থনৈতিক বৃদ্ধি করবে। আমাদের এখানে অর্থনৈতিক বৃদ্ধি থেকে আমাদের এখানে আমাদের সঞ্চয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি থেকে বিনিয়োগ হবে, বিনিয়োগ থেকে আমাদের পুরো অর্থনৈতিক সাইকেলটা ঘুরতে থাকবে, সবচেয়ে বড় কথা। ধন্যবাদ শ্রী ঘোষ। আপনার কথায় যেটা বক্তব্যে যেটা পরিষ্কার হলো সেটা হচ্ছে যে যেহেতু কর্মক্ষম জনসংখ্যা বেশি এবং নতুন জাতীয় শিক্ষানীতিতে যেহেতু কারিগরি শিক্ষা এবং অন্যান্য মানে কাজের কর্মভিত্তিক শিক্ষার ওপরে জোর দেওয়া হচ্ছে, তাহলে উৎপাদনশীলতাটা সরাসরি বেশি মানুষ বাড়াতে পারবেন। এ নিয়ে বিতর্ক আছে, সে বিতর্কে আমরা এখন যাচ্ছি না। আমরা আরেকবার একটু দেখে নিতে চাইছি এই যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধির হার কোথাও বেশি কোথাও কম, এর নিশ্চয়ই কিছু কিছু কারণ আছে। আসুন আমরা একটু দেখে নিই এই কারণগুলো, তাহলে হয়তো আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আসুন একটু দেখে নিই। সারা পৃথিবীব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। এর প্রভাব পড়েছে জনজীবনে। এমন আরো নানা কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। শিশু বা প্রসূতি মৃত্যুর হারও কমেছে। মানুষের আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্ম নিয়ন্ত্রণের বৃদ্ধির বিষয়টি নিয়ন্ত্রিত না হলে জনবিস্ফোরণের সম্ভাবনা থেকে যায়। কিন্তু প্রশ্ন হলো, জনসংখ্যা নিয়ন্ত্রণে শুধু কঠোর নিয়ন্ত্রণ চালু করলেই কি সব সমস্যার সমাধান সম্ভব হবে? এই ধরনের চেষ্টা ভারতে আগেও হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে গণতান্ত্রিক দেশে জোর করে পদক্ষেপ সবসময় আশানুরূপ ফল দেয় না। তাছাড়া অর্থাভাব, বেকারত্বের সমস্যাও রয়েছে। দেশের বহু জায়গায় এখনো অধিক সন্তান উৎপাদনের সঙ্গে অধিক উপার্জন এবং গৃহশ্রমের বণ্টনের বিষয়টি যুক্ত হয়ে রয়েছে। তাই আইনি বন্দোবস্তের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উদ্যোগও প্রয়োজন। বস্তুত কড়া আইনের চেয়ে সেটার গুরুত্বই বেশি। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য সরকারি উদ্যোগ এদেশে হয়নি তা নয়, তাতে জন্ম নিরোধকের ব্যবহার কিছু বাড়ানো গেছে, কিন্তু তা যে যথেষ্ট নয় তা সকলেই মানবে। আসলে জনবিস্ফোরণের হাত থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য ভারতীয়দের মধ্যে যে সচেতনতা গড়ে তোলার কথা বলা হচ্ছে তার সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। নানা ধরনের সরকারি উদ্যোগ সত্ত্বেও ভারতের শিক্ষার হাল এখনো আশানুরূপ নয়। দেশে নিরক্ষর মানুষের সংখ্যাও বহু। অনেকেই শিক্ষার অভাবে স্বাস্থ্য সচেতন নয়। অর্থাৎ উপর থেকে প্রচার এবং নিচ থেকে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন দুই দরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। এই সমস্যার উল্টো দিকে রয়েছে জনসংখ্যাকে সম্পদ হিসেবে ব্যবহার করা। যে হারে দেশে জনসংখ্যা বাড়ছে তাতে ভারত যদি কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ তৈরি করতে না পারে, যথাযথ শিক্ষার প্রসারে ব্যর্থ হয় বা কর্মক্ষম জনসংখ্যাকে কাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে না পারে, তাহলে বিপদ অনিবার্য। তাই জনসংখ্যার বিষয়ে অবিলম্বে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করা দরকার। সমস্যা না সম্ভাবনা, এটা নিয়েই আমাদের আলোচনা।
উপস্থিত যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা তো বলবেন, কিন্তু বলেছি আগেই যে দর্শকদের প্রতি অগ্রাধিকার আমাদের সবচেয়ে বেশি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার, বলুন। নমস্কার, থেকে বলছি। একটাই কোশ্চেন যে ভারতে তো এখন যে ডিভিডেন্ডটা চলছে, ডিভিডেন্ড, সেখানে তো সেলস থাকছে নাম্বার 2.1, মানে 2.1 করে সিজন থাকে, তাহলে সেইটা যেতে পারে। আমাদের নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া কিন্তু 2.1 রেট কমে গেছে। এতে কি হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার যে রেমিটেন্সটা বিশেষ করে কেরালা, কর্ণাটক, ফরেন কান্ট্রি থেকে আনছে, আমাদের পাবলিক পলিসিতে কোথাও ফ্লয়ের কারণে কি নর্থ ইন্ডিয়া অতটা রেমিটেন্স আনতে পারছে না? তার জন্য কি কয়েকটা ফাংশন আমরা হেলথ অ্যান্ড আপনার এডুকেশন এটা কি অনেকটা ইনএফিশিয়েন্টলি আমাদের রেমিটেন্সটা গ্রো করার জন্য সাহায্য করতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের ভালো লাগে যে যখন দর্শকরা মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনেন এবং যে সমস্যাটা নিয়ে আলোচনা হচ্ছে সেই সমস্যাটা বোঝার চেষ্টা করেন এবং প্রশ্ন করে আমাদের ঋদ্ধ করেন এবং আমাদের আলোচনাটাকে সমৃদ্ধ করেন। এই যে উনি প্রশ্নটা করলেন সেটার বিষয় হচ্ছে আমরা যাকে পরিভাষায় বলি TFR, টোটাল ফার্টিলিটি রেট, যেটা আমাদের এখন 2। এই 2টা মানে হচ্ছে আমাদের জনসংখ্যাটা ওই মা বাবা দুজনের থেকে আরো 2জন সন্তান, এই জিনিসটা উনি বলছেন দক্ষিণ ভারতে এটা যতটা বেশি সুপ্রযুক্ত বা কার্যকরী, উত্তরের নয়, এবং তাতে কতটা সুবিধে হবে বা কতটা সুবিধে হবে না আমরা এই আলোচনা শুনবো। তবে তার আগে আমরা দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। এখন আমাদের আপনারা দেখছেন যে এই জনসংখ্যাকে ঘিরে নানা রকম বক্তব্য আসছে, আমরা আলোচনা চালিয়ে যাব। তবে এখন ছোট্ট একটু বিরতি। ফিরে আসছি যুক্তিতক্ক অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের বিষয় জনসংখ্যার শীর্ষে ভারত। আলোচনায় রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর অরিজিতা দত্ত, রয়েছেন ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতার অধ্যাপক এবং জনসংখ্যা বিশেষজ্ঞ ডক্টর শাশ্বত ঘোষ, এবং রয়েছেন বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা শ্রী কৌশিক ঘোষ। আমাদের আলোচনার মধ্যে যে শেষ প্রশ্নকর্তা যে দুটি বিষয় বলেছিলেন, একটি টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ বাবা মা
তার পরিবারে যদি 2টি শিশু থাকে তাহলে জনসংখ্যাটা একই রকম রয়ে গেল, একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে একই রইল। আর সেটা কতটা কমছে, তাহলে কি জনসংখ্যাটা কমছে আমাদের দেশে রাজ্যে? আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথাতেও আমরা আসব। তবে তার আগে আবার একটু আমি অধ্যাপক ঘোষ এবং শাশ্বত ঘোষ এবং অরিজিতা দত্তকে একটু জানতে চাইছি, এই যে কথাটা উঠেছিল কতটা সম্ভাবনা কতটা সমস্যা, এটা কি ঠিক যে সত্যি সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারছি? অধ্যাপক শাশ্বত ঘোষ। হ্যাঁ, সম্ভাবনাটা মানে কাজে লাগাতে পারছি না, মানে কাজে লাগাতে হবে আর কি রাদার। মানে আমাদের এখানে যা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লেবার মার্কেট ইমব্যালেন্স, যেটাকে বলি আমরা আর কি। মানে স্কিলের হচ্ছে মিসম্যাচ, মানে কাজ পাচ্ছি কিন্তু আমার যে কাজটা করার কথা সেই কাজটা আমি করতে পারছি না। এবারে একটু তথ্য দিয়ে যদি বিষয়টা হচ্ছে বলি আর কি, তাহলে হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে আনুষ্ঠানিকভাবে দক্ষতাপ্রাপ্ত বা শ্রমিক হচ্ছে মানে মোটামুটি হচ্ছে চায়নাতে হচ্ছে আপনার মানে 24%, মানে আমেরিকাতে সেখানে 52% এবং ইউকেতে সেটা 68%, জাপানে সেটা 80%। দুর্ভাগ্যের বিষয় ভারতে এখন সেটা মাত্র 3%, 3। এবারে এইটা আমাদের প্রচণ্ড হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যে স্কিল হচ্ছে ডেভেলপমেন্ট। এছাড়াও যে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের যে আপনার রিপোর্ট, সেখানেও যেটা দেখাচ্ছে যে ভারতের যারা ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে প্রায় তাদের মধ্যে মাত্র 20% অ্যাকচুয়ালি নিয়োগযোগ্য। তারা যারা হচ্ছে ওই আপনার মালিককে ঠিকঠাক করে সার্ভিসটা হচ্ছে দিতে পারে। সুতরাং এই স্কিল ডেভেলপমেন্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এর একটা ইকোনমিক ইমপ্লিকেশান আছে। সেটা একটা হচ্ছে কনজিউমার মার্কেট, যেটাকে আমরা বলি আর কি, উপভোক্তার বাজার। এখন ভারত এখন 2047 পর্যন্ত একটা উপভোক্তাদের হচ্ছে বাজারে পরিণত হবে বা অলরেডি হয়েওছে খানিকটা, মানে এবং এই উপভোক্তার বাজারটা বর্তমান বাজারের চেয়ে 2047 সালে গিয়ে 9 গুণ মতো বাড়বে। কিন্তু এবং সেটার সঙ্গে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে উপভোক্তার যে হচ্ছে বাজার, যেখান থেকে আমি অর্থনৈতিক ওই আমরা গেইনটা হচ্ছে আমরা লাভ করব, সেটাকে করতে গেলে তো মানুষকে কাজ দিতে হবে। এবার এই কাজ দেওয়ার ব্যাপারটাতেই হচ্ছে যত মানে একটুখানি সমস্যার ওই সৃষ্টি হচ্ছে। যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এখন এলএফপিআর যেটাকে বলি, মানে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, সেটা হচ্ছে মাত্র 52%, যেটা ইউএসএতে হচ্ছে 73%, চায়নাতে 76% এবং ইউকেতে 78%। যদি ভারতকে এই এলএফপিআরটা মানে লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা যদি 1% বিন্দু বাড়াতে হয়, তাহলে প্রতি বছর যতদিন না এটা 70% গিয়ে পৌঁছাচ্ছে, মোটামুটি 95 মিলিয়ন নন এগ্রিকালচারাল সেক্টরে জব তৈরি করতে হবে আগামী 25 বছরে, হুইচ ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং। এবং সেইটাই হচ্ছে আমাদের কাছে মানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে শিক্ষা খাতে এবং এই স্কিল ডেভেলপমেন্টের খাতে একটা বিরাট পরিমাণ বিনিয়োগ করতে হবে। এবং সেই সঙ্গে যে আপনার মানে শিল্প এবং অনুসারী শিল্প এবং পার্টিকুলারলি এমএসএমই সেক্টর যেটাকে বলে থাকি আমরা, মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, যেখানে হচ্ছে আপনার কাজের পরিমাণটা অনেকটা হচ্ছে মানে কাজের পরিমাণটা অনেকটা হচ্ছে আপনার বেড়ে যায় আর কি, সেখানে আমাদেরকে অনেক পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। এইটাকে আমাদেরকে তাহলে যেটা বোঝা গেল যে আমাদের এই যে জনগোষ্ঠী কর্মক্ষম বয়সে রয়েছেন, তাদের কাজ দিয়ে কাজে লাগালে তবেই আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুফলটা বা যেটাকে বলে ফয়দা আমরা তুলতে পারবো। যদি তাদের কাজ না দেওয়া যায়, দক্ষ তৈরি করা না যায়, তাহলে তারা অর্থনীতিতে কোনো যোগদান করতে পারবেন না, অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারবেন না, অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবেন না। যে কারণেই হয়তো জাতীয় শিক্ষানীতি এবং অন্যান্য যেসব নীতিতে এত বেশি পেশাগত দক্ষতা উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। আমি একটু অধ্যাপিকা অরিজিতা দত্তর কাছে জিজ্ঞেস করছি, এই যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করছি, আপনি কি চোখে দেখছেন সম্ভাবনা সমস্যা? দেখুন, মানুষ বেশি হচ্ছে তাতে একদিক দিয়ে যেমন যদি আমি তাত্ত্বিকভাবে দেখি যে মানুষ বেশি হচ্ছে, তারা বেশি কাজ করবে, তারা বেশি রোজগার করবে, তাদের বেশি উন্নয়ন হবে।
কিন্তু আমার মনে হয় যে ভারতবর্ষের জন্যে এই চিন্তাটা বড়ই সরলরৈখিক, কারণ এই জনসংখ্যার যে বৃদ্ধি হচ্ছে তার মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে মহিলা, এবং আমরা যদি গত 3 দশকের চিত্রটা দেখি যে মহিলাদের মধ্যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, যেটা শাশ্বতদা এক্ষুনি বলছিলেন, সেই মহিলাদের মধ্যে এই লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটার কী অবস্থা। খুব আশ্চর্যজনকভাবে গত 3 দশক ধরে কিন্তু মহিলাদের ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ভারতবর্ষে কমে গেছে পশ্চিমবঙ্গেও, যেখানে তার পাশের পড়শি রাষ্ট্র বাংলাদেশে কিন্তু এই মহিলাদের কাজে অংশগ্রহণ করার রেটটা ক্রমাগত বেড়েছে। সেটা হয়তো পোশাক নির্মাণ শিল্পের সঙ্গে তারা অনেক সংখ্যায় জড়িত সেই জন্য। আর এই বিষয়ে আপনি মানে যেটাকে আমরা অসংগঠিত শিল্পক্ষেত্র বলি, সেক্ষেত্রে মহিলাদের আপনার এই পরিসংখ্যানের মধ্যে অসংগঠিত শিল্পের আমি সবটা নিয়েই বললাম, সবটা মিলে দুটো নিয়েই বললাম যে মানে সোজা কথায় মহিলারা কাজ করছেন না, মহিলারা, এবং আরো আশ্চর্যের বিষয় শহুরে শিক্ষিত মহিলারা প্রথমে কাজ করতে শুরু করছেন, বিবাহের পরে তারা সেই জায়গা থেকে উইথড্র করে নিচ্ছেন। এটাকে আমরা বলি এটার একটা ইনকাম এফেক্ট আছে। তার কারণ হচ্ছে বেশি শিক্ষিত মহিলারা বেশি শিক্ষিত পুরুষকে বিবাহ করছেন, যারা একটু স্কিলড, যারা একটু ভালো আয় করছেন। এবং এখনো আমাদের মতো দেশে কিন্তু মহিলাদের আয়টা পরিবারের জন্যে ওই যদি দরকার হয় তাহলে, কিন্তু ওটা কিন্তু কখনোই প্রাথমিকভাবে গণ্য করা হয় না যে হ্যাঁ এই মহিলা তো পড়াশুনো করলো, নানান ধরনের ভোকেশনাল ট্রেনিং নিল, কিন্তু তারপরে তাহলে তো সে লেবার ফোর্সে যাবে, সে তো আয় করবে, এটা কিন্তু এইভাবে গণ্য করা হয় না। এবং এর জন্যে শুধুমাত্র টপ ডাউন পলিসিতে এসে করলে কিন্তু হবে না, কারণ মহিলা এবং পুরুষের জন্যে যে প্রোগ্রামগুলো চলছে, যে পলিসিগুলো চলছে, এগুলোকে ভীষণভাবে আলাদা দৃষ্টিকোণ দিয়ে দেখার দরকার আছে। আমি একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে সমীক্ষার কথা আপনি এক্ষুনি বলছিলেন, সেখানে আমরা দেখছি যে এই যে মহিলারা যাদের কাছে আমরা গেছিলাম 18 থেকে 22 বছর, যদি তাদের একটি সন্তান থাকে এবং সেই একটি সন্তান যদি ছেলে হয়, তাহলে তাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করার প্রবণতাটা বেশি। কিন্তু আগের যদি সন্তান মেয়ে হয় তাহলে তো প্রচণ্ডভাবে পুত্র কামনা, আমাদের তো সব জায়গাতেই আছে সপুত্রবতী ভব, পুত্রং দেহি, এবং সেই জন্যে সেই লেগেসিটা তো এখনো চলছে, সেই ট্র্যাডিশন এখনো চলছে। কাজে আমার বাড়িতে টাকা থাকুক বা না থাকুক, আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্যে আমার কিন্তু ছেলে দরকার। যদি মেয়ে হয় তাহলে আরও ছেলে দরকার, যদি একটি ছেলে হয় তাহলে আরও 2টি ছেলে দরকার। এই যে আমার ভীষণভাবে মহিলা কেন্দ্রিকতা থেকে আমরা সরে যাচ্ছি, এইটা যতক্ষণ না আমাদের মতো দেশে এই জায়গাটাকে আমরা একটু হলেও নাড়া দিতে পারবো, ততক্ষণ কিন্তু আমি মনে করি যে এই যে ডিভিডেন্ড যেটার কথা আমরা ভাবছি, সেটার কিন্তু পুরোপুরি সুযোগটা কিন্তু একেবারেই আমরা নিতে পারবো না। ধন্যবাদ অধ্যাপিকা দত্ত, আপনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। অর্ধেক আকাশ, অর্ধেক যদি পুরুষ হয় অর্ধেক নারী, তাদের সমান অধিকার, তারা শিক্ষিত দক্ষ হওয়ার পরে যদি অর্থনীতিতে কিছু উন্নয়ন না করতে, অংশগ্রহণ না করতে পারেন, তাহলে তো দেশের উন্নয়ন, অর্থনীতির উন্নয়ন হবে না। আবারও আমরা জানি যে দর্শকরাই আমাদের অগ্রাধিকার সব থেকে বেশি। কে রয়েছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কথা হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ কথা হচ্ছে যে এর থেকে এই প্রবলেমটা মহাসরুমকে শেষ করতে হয়েছিল, এবং তিনি বলেছেন এটা হচ্ছে হিউম্যান রিসোর্স। দেশের লোকের অবস্থায় উন্নতি করেছিলেন, অটোমেটিক কন্ট্রোল হলো। এটা ভুলভাল স্পিডে বলে যাচ্ছেন, ফার্টিলিটি একাউন্টে, এটা কন্ট্রোল হয় না। অবস্থার উন্নতি অর্থনৈতিক না দিলে লোক হবে না।
কেন হচ্ছে না ইন্ডিয়াতে? এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদীরা যতক্ষণ পর্যন্ত ইনভেস্ট না করবে প্রোডাকশন করতে পারবে না, প্রোডাকশন হবে না। ওরা ব্যবসা করবে, বন্ধ করবে, এইটা না গেলে পরে হবে না। সোশ্যালিজম যেমন করে মাংস নিয়ে এসেছেন দেশের অবস্থা করলে পরে অটোমেটিক্যালি এই পপুলেশন কন্ট্রোল হয়ে যাবে। আজকে আপনাদের এই চিন্তা তো ফাটালিটি যে অমুক কমিউনিটি সব ভুল করছেন বলে বসে আপনারা সমস্ত ভুল করছেন, সব ভুল। এটা হিউম্যান রিসোর্স রাস্তায় ধুয়ে বেড়াচ্ছে ইন্ডিয়াতে, লজ্জা করে না আপনাদের? এই তো আমি প্রফেসর ইন্দ্র স্যারের ভাইপো অমর্ত্য সেন, অমলানন্দ। ধন্যবাদ। আপনার বক্তব্য, আপনার নিজস্ব মতামত, নিজস্ব, আমাদের এটাই কাজ, বিভিন্ন ধরনের মতামত যাতে উঠে আসে। আমরা ফিরে যাচ্ছি আবারও সেই সম্ভাবনা ও সমস্যার কথায়, তারপরে আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্ডে আসব। আমি শ্রী কৌশিক ঘোষের কাছে জানতে চাইছি, আপনি এই ব্যাপারে বলবো। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা ওটাতে একটু পরে আসছি, তার আগে সমস্যা এবং সম্ভাবনা এই ব্যাপারটা একটু আলোচনা করতে চাইছি। আপনার চোখে আপনি পুরো বিষয়টা কি চোখে দেখছেন? আমাদের মানে নর্থ সেন্ট্রাল রিজিয়নে আমাদের দেশে, মানে উত্তর মধ্য অঞ্চলে সবচেয়ে বেশি মানে ওয়ার্কফোর্সটা, কাজের শক্তি ওখানে রিজার্ভার হিসেবে লুকিয়ে আছে। তো এই যে উত্তর মধ্য অঞ্চলে যে রিজার্ভার অফ দ্য ওয়ার্কফোর্স আমাদের ভারতের, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, একটু আগেই অধ্যাপিকা ম্যাডাম বলছিলেন, আমি শুনছিলাম। তো এক্স্যাক্টলি আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং তার সঙ্গে আমার যে ওয়ার্কফোর্স আমার যে উত্তর মধ্য অঞ্চলে লুকিয়ে আছে, সেই জায়গাটাকে কি করে আমরা মানে অর্থনৈতিক বৃদ্ধির দিকে এগিয়ে যাব, কিভাবে আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, তারা কিভাবে কৃষিকার্য থেকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কখন আসবে, যখন একটা দেখা যাবে যে যারা কৃষিকার্য করছে তারা শিল্প মানে আর শহরে চলে আসছে ইন্ডাস্ট্রিতে বা শিল্প অঞ্চলে কাজ করার জন্য। তো এই যে সুইচ, এই যে ট্রানজিশন, যে কৃষিকার্য কাজ করছি, আমি চলে যাব শহরে, আমি গিয়ে এখন শিল্পতে কাজ করব, এই যে এখান থেকে মুভমেন্টটা হবে, এগ্রিকালচারাল সাইড থেকে কৃষিকার্য থেকে শিল্পর দিকে আমরা কাজ করব, গ্রামের লোকেরা আসবে শহরে, আমাকে তাহলে জব এমপ্লয়মেন্ট দরকার, আমাদের শিল্প স্থাপনটা দরকার। তো এই জায়গাটা খুব কিন্তু কঠিন। ধন্যবাদ, সবচেয়ে বড় যেটা যিনি আমাদের দর্শক তিনিও ঠিক একই কথা বলছিলেন। আমাদের এই জনসংখ্যা সংক্রান্ত আলোচনায় একটা কথা উঠে আসে এবং যেটা আমাদের আলোচনাতেও এসছে, যেটাকে পরিভাষায় বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অর্থাৎ এই যে আমার জনসংখ্যাটা দাঁড়ালো, তার সুবিধাটা বা ফায়দাটা কি। আসুন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিষয়টা একটু দেখে নিই, তাহলে এইটা নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে হয়তো স্বাভাবিক সুবিধে হবে। আসুন দেখি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ হল একটি দেশের 15 থেকে 64 বছর বয়স পর্যন্ত কর্মক্ষম মানুষের সংখ্যা এবং কাজের জন্য শারীরিক এবং মানসিকভাবে যোগ্য নন, অর্থাৎ 14 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে এমন মানুষের সংখ্যার পার্থক্য বা ব্যবধান। অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা যদি কর্মক্ষম নন এমন মানুষের সংখ্যার থেকে বেশি হয়, তাহলে সেটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয়। ভারতের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের একটি হল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ। ইউএনএফপির নতুন রিপোর্টে বলা হয়েছে যে ভারতের জনসংখ্যার 68% 15 থেকে 64 বছর বয়সীদের নিয়ে গঠিত, যা কিনা 2/3 বেশি। অর্থনীতিবিদদের মতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে 4টি সুবিধা পাওয়া যায়। 1. শ্রমের যোগানের উন্নতি, 2. সঞ্চয় বৃদ্ধি, 3. মানব পুঁজি এবং 4. দেশীয় বাজার সম্প্রসারণ। এই 4টি সুবিধা নিশ্চিত করা যাবে যদি এই কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগানো যায়। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পর্যায়টি একটি দেশে সর্বোচ্চ 20 থেকে 30 বছর স্থায়ী হয়। ভারতের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে মহিলা পিছু জন্মদানের হার 2, পুরুষের গড় আয়ু 71 এবং মহিলাদের গড় আয়ু 74। জন্মদানের হার 2.1 থেকে কম হলে ধরে নেওয়া হয় সেই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী হতে চলেছে। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে জনসংখ্যার গুণগত মানের দিক থেকে
ভারত এক সম্ভাবনাময় পরিস্থিতির মধ্যে রয়েছে। এই সময় ভারত যদি শিক্ষা, কর্মসংস্থান তৈরি এবং লিঙ্গ সাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ করতে পারে, তাহলে তা ব্যাপক জনগণের কাছে আশীর্বাদ হয়ে আসবে এবং তার হাত ধরে অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যাবে দেশ। ভারতে অসংগঠিত শ্রমের বাজার বিশাল এবং দেশজুড়ে শিক্ষার মানের চোখে পড়ার মতো অসাম্য বর্তমান। সেই দিক থেকে দেখলে এই বিনিয়োগের গুরুত্ব সহজেই টের পাওয়া যায়। বিষয়টা আমরা জানলাম অধ্যাপিকা অরিজিতা দত্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা সত্যি খুব ভালো হতো যদি আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা নিতে পারতাম, তার সুবিধাটা নিতে পারতাম। কারণ আমাদের যে জনসংখ্যার যে বৃদ্ধিটা বা যেটা বিস্ফোরণটা ঘটছে, সেটা কিন্তু সবই ওই নিচের দিকে এবং যুব সমাজের মধ্যে সব থেকে বেশি হচ্ছে। এর পরের যে সময়টা আসবে তখন আমরা দেখব যে, যেটা শাশ্বতদা বলছিলেন, যে আস্তে আস্তে যখন আমার বার্থ রেটটা কমবে, তখন আমার কিন্তু বয়স্ক মানুষদের শতকরা অংশটা বাড়বে। সেটা হবে আরও ভীষণ সাংঘাতিক একটা জায়গায় যাওয়া। যে একদিকে যেমন আমরা এই অবস্থাটা কিন্তু আমরা দেখছি জাপান, ইউএসএ, চীনে এখনো আসেনি, অন্যান্য কোরিয়া, এই ধরনের দেশগুলোতে আমরা দেখছি যে 60 বছর বা বিশেষ করে 80 বছরের বয়স্কের বেশি এই যে এরা যারা মানুষরা রয়েছেন, তারা তো সমাজের উপরে নির্ভরশীল, তারা তো কর্মক্ষম নন। পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে, আপনি যেটা নিয়ে বলছেন, আমাদের দেশে 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা এখন 10,40,00,000, যেটা 8.6% এবং সেটা 2050 সালে 20% হয়ে যাবে। এই সময়টাই কিন্তু আরো ভীষণ সমস্যা বেড়ে যাবে। একদিকে সোশ্যাল সিকিউরিটি বিনিয়োগ করতে হবে, আবার অন্যদিকে আবার এদিকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আর তার ডাবল বার্ডেন এসে যাবে। এবং আমাদের এখন যে জায়গাটায় কথা বলাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে আমাদের তো জন্মবৃদ্ধি হচ্ছে, এখনো তো আমাদের হাতটা বাড়ছে। এইখানে শিশুদের স্বাস্থ্যের অবস্থাটা কি, এইটা যদি একটু দেখা যায়, তাতে দেখব যে ভারতবর্ষে কিন্তু শিশুদের অপুষ্টির হার, আমরা কিন্তু এটা কিছুদিন ধরেই শুনে আসছি, প্রচণ্ড বেশি। অর্থাৎ যাদের বলা হচ্ছে স্টান্টিং, তাদের বয়সের তুলনায় তাদের হাইট, তাদের উচ্চতা বাড়ছে না। এটা প্রায় 1/3 ভারতীয় বাচ্চাদের তারা এইটাতে ভুগছে। এবং যেটাকে ওয়েস্টিং বলে, যে বয়স অনুযায়ী তাদের হাইট এবং ওয়েট কোনোটাই বাড়ছে না, সেইটাতে গিয়ে দেখা যাচ্ছে সেটা ভারতবর্ষে প্রায় 20%। এবং আশ্চর্যের বিষয়, সেটা কিন্তু ওই তার চারপাশের যে প্রতিবেশী আছে তাদের সবার থেকে বেশি। অর্থাৎ আমার যাদের জন্য, যারা আমাদের একদম মানে সংখ্যাটা খুব দ্রুত বাড়ছে, শিশুদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে তো আমরা কর্মক্ষম মানুষ সেভাবে দিতে পারবো না। আমাদের ভাষায় প্রোডাক্টিভিটিটা কিন্তু কতটা বাড়বে, এই যে আপনি যেটা আমাকে প্রশ্নটা করলেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা কতটা নিতে পারবো, ডিভিডেন্ডটা তখনই তো নিতে পারবো যখন আমরা তার আউটকামে পৌঁছাতে পারবো। এটা তো কোনো একটা এবং একটা ইতিবাচক আউটকাম হবে, বৃদ্ধি হবে, তবেই তো আমরা তার থেকে সুযোগটা, মুনাফাটা পারবো। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে কথা হচ্ছে, শ্রী কৌশিক ঘোষও বলতে চাইছিলেন এটা নিয়ে। শ্রী ঘোষ, আপনিও যদি এই বিষয়টা একটু বলেন। 2036 মানে সাল অবধি আমার এটা অভিমত যে আমরা যা দেখছি পরিসংখ্যানে, যেখানে ভারতের যে বয়সটা কর্মক্ষম আছে, তো সেখানে গড় বয়স হচ্ছে কি 28 বছর। তাহলে 143 কোটি জনসংখ্যার মধ্যে যে বয়সটা হচ্ছে গিয়ে কাজ করবে, এক কথায় যাদের কর্মক্ষমতা আছে, সেই গড় বয়সটা যদি 28 বছর হয়, আর যেখানে কিনা আমাদের চায়নাতে বা চীনেতে তাদের গড় বয়সটা যদি 37 বছর হয়, তো আমরা অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে বা কর্মক্ষমতার দিক থেকে আমাদের গড় বয়সটা যেহেতু 28 বছরের দিকে হয়ে আছে এখনো পর্যন্ত, 2036 সাল অবধি, তো আমাদের এই সুবিধাটা
কিভাবে নেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে সত্যি একটা আমাদের খুবই চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কোনো সন্দেহ নিঃসন্দেহে। একটু আগে অধ্যাপিকা অপরাজিতা দিদি বলছিলেন বার্থ রেট, তারপর ফার্টিলিটি, তারপর হচ্ছে কি তাদেরকে স্বাস্থ্য খাতে কত কিভাবে তাদেরকে করা হবে। তো সবকিছুই তো একসঙ্গে একটার সঙ্গে পরিসংখ্যানে আমরা যে জনগোষ্ঠীটা পাচ্ছি তাদের কতটা কাজে লাগাতে পারছি, তাদের কতটা শারীরিক দক্ষতা এবং কর্মদক্ষতা বাড়াতে পারছি, তবেই আমরা এর সুবিধাটা নিতে পারবো। একেবারেই তাই। তবে আমরা মানে পজিটিভ চিন্তাধারা নিয়েই আমাদের করা উচিত যে ঠিক আছে, আমরা তো এখন আমাদের বিশ্ব পরিস্থিতিতে আমরা অর্থনৈতিক বৃদ্ধিতে সবার উপরে আছি যে কোনো দেশের তুলনায়। আমাদের সামনে ইউরোপের যে কোনো দেশ, ইভেন ইউএসএ যদি দেখা যায়, এই যে ধীরগতি যে মন্দা এসছে তার মধ্যে ভারত আর চীনেই বা তো হচ্ছে কি অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে 23 কথা যখন বারবার আসছে, একটা কথা উঠছে যে চীন যে নীতিটা নিয়ে, এখন কিন্তু চীন সর্বোচ্চ ছিল, তার থেকে ভারত এগিয়ে গেল, এটাও তো ঘটনা। কিন্তু চীনে কমেছে, আরো কমবে। চীনে এক সন্তান নীতি, এবং এই এক সন্তান নীতিটাও কিন্তু বেশ সমালোচিত হয়েছিল, এবং আমাদের দেশেও একসময় জন্ম নিয়ন্ত্রণে বিশেষ করে জরুরি অবস্থার সময় বেশি জোর করা হয়েছিল, এইসব নিয়েও নানান অভিযোগ ছিল। তো এই চীনের অভিজ্ঞতাটা আপনারা কি চোখে দেখছেন শাশ্বত? হ্যাঁ, মানে চীন আদতে চীনের মানে পূর্ব অনুমানের চেয়ে জন্মহারটা আরও বেশি তাড়াতাড়ি কমেছে। চীন যখন এক সন্তান নীতি চালু করে তখন চীনের মহিলা পিতু গড় জন্মহার ছিল 2.6। চীন যখন 2016 সালে যখন 2 সন্তান নীতি প্রবর্তন করে তখন এই জন্মহার কমে হয়ে গেছিল 1.7। 2021 সালে যখন চীন তাদের নীতিকে ফের পরিমার্জন করে 3 সন্তান নীতি চালু করে তখন এই জন্মহার আরও কমে 1.3 হয়ে গেছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 2022-এ এই 3 সন্তান নীতি চালু করার পরেও 2022-এ তা আরও কমে গিয়ে ঠেকেছে 1.16-তে। এর কারণ বেশ কয়েক দশক আগেই চীনা দম্পতিরা কেবলমাত্র একটি সন্তান নিয়ে জীবন ধারণে অভ্যস্ত হয়ে গিয়েছেন, কেবলমাত্র কোনো সরকারি নীতি প্রণয়নে যা সংশোধন সাধ্য নয়। বর্তমানে চীন তাদের মানে এই যে মানে আমরা যে একটা সন্তানের উপর ইভেন এখন বর্তমানে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের দিকেও যদি আমি তাকাই আর কি, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যে হচ্ছে আপনার মানে জন্মহার সবচেয়ে কম, যেটা হচ্ছে 1.5-এর কাছাকাছি, মানে একজন মহিলার 1.5টা করে বাচ্চা আছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে আবার যে আরবান এরিয়া, যেটা শহরাঞ্চল গোটা পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু এটা আরও কমে এটা এখন 1.2। এবং সেটা কেবলমাত্র আজ থেকে নয়, সেটা কিন্তু 1980s-এর শুরুর থেকে শুরু হয়ে গিয়েছে। এই যে আমাদের এই একটা এক সন্তানের উপরেই একটা মোটামুটি ওই সেই আমরা নির্ভর হয়ে যাওয়া, এবং এটাতেই আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি আর কি। এবং মানে উল্টো কারোর যদি এখন 3টে হচ্ছে বাচ্চা হয় আমাদের আশেপাশে, তাহলে উল্টো আমরা ঘাবড়ে যাই যে বাবা এখন এত বাচ্চাকে কি করে মানুষ করবে আর কি। এবারে এবং এইটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এখানে, যে হচ্ছে অ্যাসপিরেশনটা এখন মানুষের মধ্যে বেড়ে গেছে। মানে আমার একটাই বাচ্চা হোক, কিন্তু সে যেন ভালো হয় আর কি, ভালো হয় মানে ভালো মানুষ হয় এক কথায় আর কি, ঠিক আছে। মানে এই যে ভালো করে হচ্ছে আপনার বড় করার বিষয়টা, এটা এখন গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল এবং সেটা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আমরা সমস্যাটা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলাম। ভবিষ্যৎটা কোন দিকে, আমাদের কি করা উচিত, রাষ্ট্রের কি করা উচিত, সমাজের কি করা উচিত, আমরা সংক্ষেপে কৌশিকবাবু আপনার কি মনে হয় ভবিষ্যৎ যেদিকে এগোচ্ছে এই পরিসংখ্যানগুলো দিয়ে রাষ্ট্র, সমাজ বা ব্যক্তি কার কি করা উচিত, কোন দিকে যাওয়া দরকার? আমাদের সবচেয়ে বেশি আমাদের ফোকাস থাকা উচিত একদম স্বাস্থ্য আর শিক্ষা খাতে বিনিয়োগ, প্রথম নাম্বার 1। আমাদের মানে সারা ভারতের যে জিডিপি তার অন্তত যেরকম আমাদের বাজেটে আছে, সেখানে যদি স্বাস্থ্য আর শিক্ষা খাতে প্রথম বিনিয়োগটা আমাদের হয়, আমরা ওই দিকটা একটা দেখার দিক, আমাদের কর্মসংস্থান আরেকটা দেখার দিক, এবং এটা যদি দুটো হয় তো আমরা আগামী দিনে এক্স্যাক্টলি আমাদের 2036 বা 35 সাল অবধি আমরা এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা এই যে
কর্মক্ষম যে বয়স 28 বছর যে গড় দাঁড়িয়ে আছে, এর সুবিধাটা সবচেয়ে বেশি ভোগ করব সমগ্র পৃথিবীর তুলনায়। এটা কিভাবে আমরা ভোগ করতে পারি সেইটার দিকে আমাদের নজর দিতে হবে। ধন্যবাদ। অধ্যাপিকা অরিজিতা দত্ত, ভবিষ্যৎ। আমার মনে হয় এখানে যে কথাটা বারবার করে উঠে আসছে যে স্বাস্থ্য এবং শিক্ষায় আমাদের দেশের বিনিয়োগ করার যে চিন্তাটা, এবং এখানে যদি আমরা গত 2 দশকের যদি পরিসংখ্যানটা দেখি তাহলে কিন্তু খুব আশাপ্রদ কিছু ঘটনা নয়। যে বারবার করে বলার পরেও, আলোচনার পরেও স্বাস্থ্য খাতে বলা হচ্ছিল যে অন্তত জিডিপির 2%কে ব্যয় করতে হবে সরকারকে, ভারতবর্ষের সব রকম সরকার মিলে। সেটা কিন্তু কখনোই 1%-এর বেশি হচ্ছে না, এবং স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ভারতবর্ষে খুবই কম, এবং এর থেকে কম রয়েছে এরকম দেশের সংখ্যা এখন বোধহয় 9 বা 10, এবং যার মধ্যে অধিকাংশই হচ্ছে সাবসাহারান কান্ট্রিজ, যেগুলো একেবারেই দরিদ্র দেশ। কাজেই এটা যদি এখন সব সরকারেরা এটা বুঝে যদি করেন খুব ভালো কথা। তবে আরেকটা জিনিস, শিক্ষায় বিনিয়োগ মানে শুধু স্কুল তৈরি করা নয়, তার সঙ্গে সব রকমভাবে সেটাকে ম্যাচ করানো এবং শিক্ষার গুণমানকে বৃদ্ধি করা। কারণ আমরা এর সাথে কিন্তু আসারের পরিসংখ্যানেও দেখছি যে ক্রমাগত শিক্ষার মান কমে যাচ্ছে, এবং সেটা সমস্ত রাজ্যে, প্রায় পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে। এবং পেশাগত দক্ষতার দিকেও নজর দেওয়া, যাতে পেশাগত দক্ষতার খুবই অসুবিধা হচ্ছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। অধ্যাপক শাশ্বত ঘোষ, আমাদের ভবিষ্যৎ কি করণীয়? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ মানে দুরকমের হতে পারে। একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আর একটা হতে পারে আপনার ডেমোগ্রাফিক ডিজাস্টার। তা আমি আশা করব যে আমরা যদি আমাদের সরকার যদি এইটা নিয়ে সিরিয়াস হয়, মানে এবং এই যেসব কথাগুলো উঠে এলো যে আপনার স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে সঠিক ব্যয় এবং শিক্ষার মানোন্নতি, তারপরে হচ্ছে আপনার ভোকেশনাল ট্রেনিং, এবং পার্টিকুলারলি এমএসএমই সেক্টর, মানে শুধুমাত্র হচ্ছে আপনার ভারী শিল্প এলেই হবে না, বা কেবলমাত্র আইটি ওরিয়েন্টেড শিল্প এলেই হবে না। এই মানে আমাদের একটা মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে লোকের হাতে কাজ দিতে হবে। লোকের হাতে কাজ দিতে গেলে কিন্তু এমএসএমই সেক্টর, যেটা মানে শ্রমনিবিড় যে সেক্টর আর কি, সেখানে কিন্তু আমাদের ভীষণভাবে ওই আপনার ফোকাস করতে হবে। তা না হলে কিন্তু এটা ডেমোগ্রাফিক হচ্ছে আপনার ডিজাস্টার হয়ে যেতে পারে আর কি। যদিও আমি অতটা মানে পেসিমিস্ট নই আর কি, অপটিমিস্ট। ধন্যবাদ। আমাদের পরিসংখ্যান কিছু কিছু দিক নির্দেশ দিচ্ছে, সংখ্যাটা কি দাঁড়াবে, এবং সেই সংখ্যাকে আমাদের দিকে সদর্থকভাবে অর্থনৈতিক উন্নয়নে তাদের সামিল করা যাবে কিনা, এবং তাদের যে যোগদান তার লভ্যাংশ সমাজ পাবে কিনা, রাষ্ট্র পাবে কিনা। রাষ্ট্রেরও একটা বড় বিষয় রয়েছে, কিভাবে সে এই যুব সমাজকে তৈরি করবে। 28 বছর বয়সী গড় আয়ু ভারতীয়দের ঠিকই, কিন্তু তাদের নিয়ে কিভাবে আরো উৎপাদনশীলতা বাড়ানো যাবে সেটাও। সেই জন্যই সরকার এখন বেশি দক্ষতা, শ্রম নিবিড় এবং এই জাতীয় জিনিসগুলোয় নজর দিচ্ছেন। যে কথাটা এক কথায় বলা যায় যে যখন আমরা দেখছি যে এই সংখ্যাটা ভারত সবথেকে বেশি জনবহুল দেশ হয়ে উঠল, এক্ষুনি যারা ছিলেন এখানে তারা যে একেবারে মানে রেড়ে করে উঠলেন যে একেবারে ভয়ঙ্কর কিছু, তা নয়। এটাকে কিভাবে আমাদের ইতিবাচক করে ব্যবহার করা যায় সেটার উপরেই ভবিষ্যৎ নির্ভর করছে। ধন্যবাদ, নমস্কার। আজকের আধুনিক